স্টুডেন্টস, দেখো তোমাদের ক্লাস 11 এর যে ক্লাসটি চলছিল সেটা হলো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের আজ পরবর্তী বিষয় হলো তড়িৎ যোজ্যতা। নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন কোন একটি তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু অপর একটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষে ইলেকট্রন স্থানান্তরিত করে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, তখন এই উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তাকে বলে তড়িৎযোজী যৌগ, আর এইভাবে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে তড়িৎ যোজ্যতা। যেমন এখানে দেখো সোডিয়াম, তার 2-8-1 শেষ কক্ষে একটি ইলেকট্রন, ক্লোরিন তার 2-8-7 শেষ কক্ষে 7টি ইলেকট্রন, তাহলে একটি ইলেকট্রন ক্লোরিনের শেষ কক্ষে স্থানান্তরিত হলো এবং তৈরি হলো Na+ এবং Cl-, তখন তারা পরস্পর তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে NaCl যৌগ তৈরি করলো। একইভাবে ক্যালসিয়াম অক্সাইড কিভাবে তৈরি হচ্ছে দেখো, ক্যালসিয়ামের টোটাল 20টি ইলেকট্রন কিভাবে থাকে, প্রথম কক্ষে 2টো, তারপর 8টা, তারপর 8টা, শেষ কক্ষে 2টো। আর অক্সিজেনের 2-8-6 শেষ কক্ষে 6টি ইলেকট্রন। তা ক্যালসিয়াম কি করবে, তার শেষ কক্ষের যে এই দুটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রনকে এইভাবে দেখানো হয়েছে, সেই দুটি ইলেকট্রনকে অক্সিজেনের শেষ কক্ষে স্থানান্তরিত করছে, যে তৈরি করছে Ca2+, মানে যার ইলেকট্রন বিন্যাস 2-8-8 শেষ কক্ষে 8টা ইলেকট্রন লাভ করলো, আর অক্সিজেন পরিণত হলো 2-8-এ, অর্থাৎ তৈরি করলো O2-। তারপরে Ca2+ এবং এই O2- পরস্পর যুক্ত হয়ে তৈরি করলো তড়িৎযোজী যৌগ CaO। এবার তড়িৎ যোজ্যতা এবং পর্যায় সারণীর সম্পর্ক দেখব। তুমি জানো 1 এবং 2 নং শ্রেণীতে আছে ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের সর্বশেষ কক্ষে একটি বা দুটি ইলেকট্রন অবস্থান করে, তাই এরা কিন্তু সহজেই সে একটি বা দুটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করে। যেমন ধরো হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা বাদ দিয়ে, ক্ষার ধাতুর মধ্যে হাইড্রোজেনটা পড়ছে না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে, তাই এরা একটা ইলেকট্রন খুব সহজে অপসারিত করে। আবার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের শেষ কক্ষে দুটি করে ইলেকট্রন আছে, তাই এরা খুব সহজেই এই দুটি ইলেকট্রনকে ত্যাগ করতে পারে। তাহলে এরা কিন্তু স্থায়ী ক্যাটায়ন উৎপন্ন করে। তাই এরা যেহেতু সহজে ক্যাটায়ন উৎপন্ন করে, আবার দেখো পর্যায় সারণীর 15, 16, 17 নং শ্রেণীতে যে মৌলগুলি আছে তারা কিন্তু আমরা ইলেকট্রন নিতে চাই। যেমন ধরো 17 নং শ্রেণীর মৌলগুলি, তাদের শেষ কক্ষে 7টা ইলেকট্রন, তাই ওরা একটা ইলেকট্রন পেলেই অষ্টক পূর্ণ হয়, তাই এরা সহজে একটা ইলেকট্রন নিয়ে অ্যানায়ন তৈরি করবে। 16 নং শ্রেণীর মৌলের শেষ কক্ষে 6টি ইলেকট্রন, তাই এরা দুটো ইলেকট্রন পেলে পরে অষ্টক পূর্ণ হয়, তাই এরা দুটো ইলেকট্রন নিয়ে অ্যানায়ন তৈরি করবে। একইভাবে 15 নং শ্রেণীর মৌলগুলো কিন্তু 3টে ইলেকট্রন গ্রহণ করলে পরে অ্যানায়ন উৎপন্ন হবে। তাই এই 1 এবং 2 নং শ্রেণীর মৌলের সাথে যারা কিনা সহজেই ক্যাটায়ন উৎপন্ন করে, এই 15, 16 এবং 17 নং শ্রেণীর মৌলের যারা কিনা সহজে অ্যানায়ন উৎপন্ন করে, এদের সমন্বয়ে সব সময় আয়নীয় যৌগ উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে মনে রাখবে, বেশি নজর দেবে এই দিকটাতে, যে ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা মৌল থাকলে পরে সাধারণত সেই উৎপন্ন যৌগটাকে তুমি আয়নীয় বলে একবার ভাববে। আয়নীয় হওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু তার মধ্যে কিছু এক্সেপশন আছে, কিন্তু এইটা মাথায় রাখবে যে ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু যদি থাকে কোনো যৌগের মধ্যে, তার আয়নীয় যৌগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো এবার আছে তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত। মনে করো একটি তড়িৎযোজী যৌগ MX, যেখানে Mটা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল, Xটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে এই যৌগটা তড়িৎযোজী বা আয়নীয় হবে তখনই যদি এই নিচের শর্তগুলি পূরণ হয়। যেমন ধরো পরমাণুর শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস, যেটা তড়িৎ ধনাত্মক মৌল হবে, মানে M, মানে মেটাল বলতে পারো, ধাতু, তার শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকবে একটি বা দুটি, খুব ম্যাক্সিমাম হলে 3টি। সাধারণত একটা বা দুটি থাকলেই আয়নীয় যৌগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যেটা হবে তড়িৎ ঋণাত্মক মৌল, তার ইলেকট্রন নিতে হবে, তাহলে তার শেষ কক্ষে থাকবে 7টি বা 6টি বা 5টি, ম্যাক্সিমাম 5টি, তার কম থাকলে হবে না। তাহলে দেখো তো 7 আর 1 8, 6 আর 2 8, 5 আর 3 8, তার মানে যেটা তড়িৎ ধনাত্মক মৌল তার শেষ কক্ষে থাকতে হবে একটি, দুটি, ম্যাক্সিমাম 3টি, তার বেশি না।
আর যেটা তড়িৎ ঋণাত্মক বলো তার শেষ কক্ষে থাকতে হবে 7টি বা 6টি বা খুব কম হলে 5টা, তার কম হলে পরে আয়নীয় যৌগ তৈরি হবে না। এরপর আসছি মৌল দুটির তড়িৎ ঋণাত্মকতা। এম মৌলকে হতে হবে উচ্চ তড়িৎ ধনাত্মক, এক্স মৌলকে হতে হবে উচ্চ তড়িৎ ঋণাত্মক, বা ঘুরিয়ে বলতে পারি এম মৌলটি হবে কম তড়িৎ ঋণাত্মক, এক্স মৌলটি হবে বেশি তড়িৎ ঋণাত্মক। এবার আসি দুটো হয়ে গেছে, এবার পরমাণুর আকার। তুমি জানো যে এম এক্স যদি আয়নীয় যৌগ হয় তাহলে এম সে তো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করবে, আর এক্স সে তো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি হবে। তাহলে এই কন্ডিশন ফুলফিল হতে গেলে পরে পরমাণুর আকার একটা ইম্পর্টেন্ট বিষয়। এম পরমাণুকে হতে হবে আকারে বৃহৎ, যাতে সহজেই সে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে। এই কন্ডিশন ফুলফিল করে দেখো ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি, মানে পর্যায় সারণীর একদম বাঁদিকে যে দুটি শ্রেণী আছে সেই শ্রেণীর মৌলগুলির আকার বড় হয়, তাই তারা সব থেকে বেশি আয়নীয় যৌগ তৈরি করে। আর এক্স কে হতে হবে আকারে ক্ষুদ্র, যাতে তারা সহজেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে। দেখো তো কারা আকারে ক্ষুদ্র হয়, পর্যায় সারণীর ঠিক ডান দিকের মৌলগুলি, মানে 17, 16 বা 15 নং শ্রেণীর মৌলগুলি কিন্তু আকারে ছোট হয়। তাই এক্স সাধারণত ওই পর্যায় সারণীর একদম ডান দিকের 1 না 17, না হয় 16, না হয় 15 নং শ্রেণীর মৌল হবে। এরপর চলে আসছি পরের শর্ত, সেটা হচ্ছে আয়নীভবন বিভব এবং ইলেকট্রন গ্রহণ আসক্তি, এবং ইলেকট্রন আসক্তি, বা আরেকভাবে বলতে পারি ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে চতুর্থ শর্ত কি হলো? আয়নীভবন বিভব এবং ইলেকট্রন আসক্তি। আয়নীভবন বিভব কাকে বলে তুমি জানো? মানে শেষ সোজা কথায় সর্বশেষ কক্ষের ইলেকট্রনটাকে তাড়িয়ে পরমাণু থেকে ক্যাটায়নে পরিণত করতে যে শক্তি লাগে। এখন যাদের আয়নীভবন বিভবের মান কম তারাই তো সহজে ক্যাটায়ন তৈরি করবে। তাহলে যে এম হবে তার আয়নীভবন বিভব, মানে আইপি সংক্ষেপে, আইপি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা হতে হবে কম। আর যে অ্যানায়ন তৈরি করবে অর্থাৎ এক্স, তার ইলেকট্রন আসক্তি বেশি হতে হবে, অর্থাৎ সে সহজেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করার ক্ষমতা তার থাকতে হবে, অর্থাৎ তার ইলেকট্রন আসক্তি, যাকে ইলেকট্রন অ্যাফিনিটি বলে, এটা কি হতে হবে? বেশি হতে হবে। এবার আসছি সবার শেষ শর্ত, সেটা হচ্ছে ল্যাটিস শক্তি, বা যাকে বাংলায় বলে জালক শক্তি। মনে রাখবে কোন একটা আয়নীয় যৌগ কঠিন অবস্থায় উৎপন্ন হলে পরে তার উপাদান আয়নগুলি থেকে এক প্রকারের শক্তির মুক্তি ঘটে, এই শক্তিটাকে বলা হয় ল্যাটিস শক্তি। আরেকবার রিপিট করছি, কোন একটা কঠিন আয়নীয় যৌগ তার উপাদান গ্যাসীয় আয়নগুলি থেকে উৎপন্ন হওয়ার সময় এক প্রকারের শক্তির মুক্তি ঘটে, এই শক্তিটাকে বলে ল্যাটিস শক্তি। তো ল্যাটিস শক্তির মান যত বেশি হবে তত আয়নীয় যৌগ তৈরি হওয়ার সম্ভাবনাও বেশি হবে। ল্যাটিস শক্তি সম্পর্কে এক্ষুনি তোমাদের ডিটেলসে বলছি। ল্যাটিস শক্তি কাকে বলে? আগে পুরো বিষয়টা বোঝাচ্ছি, তারপর সংজ্ঞাটা বলছি। মনে করো এম প্লাস গ্যাসীয় আয়ন ক্যাটায়ন, এক্স মাইনাস গ্যাসীয় অ্যানায়ন, তারা পরস্পর মিলিত হবে হয়ে এম এ একটা আয়নীয় যৌগ তৈরি করবে কঠিন অবস্থায়। এবং কতটা যৌগ তৈরি করবে? 1 গ্রাম সংকেত ভর যৌগ। তুমি জানো যা আয়নীয় যৌগগুলির 1 গ্রাম অণু কথাটা প্রযোজ্য নয়, এই কারণে কি আয়নীয় যৌগের মধ্যে অণুর কোনো অস্তিত্বই থাকে না, তাই তাদের 1 গ্রাম অণুকেই বলবো 1 সংকেত ভর যৌগ। তো যাই হোক 1 গ্রাম সংকেত ভর পরিমাণ যৌগকে উৎপন্ন করব তার উপাদান গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে। সেই সময় যে পরিমাণ শক্তির মুক্তি ঘটবে তাকে বলবো ল্যাটিস শক্তি। অ্যাজ ফর এক্সাম্পল, 1 গ্রাম সংকেত ভর পরিমাণ NaCl তৈরি করবে কঠিন অবস্থায়। তুমি জানো NaCl এর আণবিক গুরুত্ব বলা উচিত নয়, বলবো সংকেত ভর কত? 58.5। তাহলে 1 গ্রাম সংকেত ভর NaCl মানে 58.5 গ্রাম NaCl, এটা তৈরি করব তার উপাদান Na+ এবং Cl- গ্যাসীয় আয়ন থেকে। সেই উৎপন্ন হওয়ার সময় যে পরিমাণ শক্তির মুক্তি ঘটবে সেইটি হচ্ছে ল্যাটিস শক্তি। তাহলে এবার আমি ল্যাটিস শক্তির সংজ্ঞাটা বলছি। উপাদান গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে
1 গ্রাম সংকেত ভর পরিমাণ কোনো আয়নীয় যৌগ উৎপন্ন হওয়ার সময় যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তাকে বলে ল্যাটিস শক্তি। দেখো ল্যাটিস শক্তিকে এবার উল্টো ভাবে বলতে পারি। দেখো তো এই যে একটা কঠিন আয়নীয় যৌগ তৈরি হলো, তাকে ঠিক ওই যতটা শক্তির মুক্তি ঘটেছিল সেই পরিমাণ শক্তি প্রয়োগ করলে তবে কিন্তু দেখো তো সে উল্টো রাস্তায় হাঁটবে, মানে উপাদান গ্যাসীয় আয়ন উৎপন্ন করবে। তার মানে সোজা কথায় যে পরিমাণ শক্তির মুক্তি ঘটেছিল এই কঠিন যৌগটা তৈরি হওয়ার সময়, ঠিক সেম অ্যামাউন্ট অফ এনার্জি তাকে দিলে পরে সেই ল্যাটিসটা মানে তার গঠনটা ভেঙে উপাদান গ্যাসীয় আয়ন উৎপন্ন করবে। বলতে পারি যে ল্যাটিস শক্তিটাই এই কঠিন আয়নীয় যৌগের উপাদানগুলিকে একত্রীভূত রাখতে সাহায্য করে। যার ল্যাটিস শক্তি যত বেশি তার স্ট্রাকচার তত বেশি কঠিন, তত বেশি তাকে তাপ প্রয়োগ করতে হবে তার ল্যাটিস স্ট্রাকচার ভাঙতে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। যার ল্যাটিস শক্তির মান যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও কিন্তু তত বেশি। এবার ল্যাটিস শক্তির গাণিতিক রূপ বলছে। ল্যাটিস শক্তিকে প্রকাশ করা হয় ইউ এর সাহায্যে। ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এন এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই এন বাই আর। আর মানে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধের সমষ্টি। এখানে এইটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, জাস্ট মনে রাখো কি ধ্রুবক সেটা বলছি না। আচ্ছা এটাকে তাও বলছি, এটা মেডেলান কনস্ট্যান্ট। জেড প্লাস জেড মাইনাস হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ। যেমন যদি NaCl হয় তাহলে জেড প্লাস মানে 1, জেড মাইনাস মানে 1, ই স্কোয়ার এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান, এনটা একটা ধ্রুবক যাকে বলে বন্ড এক্সপোনেন্ট, এটা একটা ধ্রুবক। ধ্রুবক নিয়ে মাথা ঘামাবো না। আরটা কি বললাম, আরটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট ব্যাসার্ধ। দেখো যে ধ্রুবকগুলি আছে ধ্রুবকগুলিকে ধ্রুবকের মতো রাখি, তাহলে এটাকে আমি সাধারণভাবে লিখতে পারি এইটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, সবই ধ্রুবক। তাহলে যেটা ধ্রুবক নয় সেটাকে লিখতে পারি দেখো জেড প্লাস জেড মাইনাস বাই আর। এই সমীকরণটা তোমরা মনে রাখবে, এইটা মনে না রাখলেও হবে, তোমাকে মূলত এই সমীকরণটা মনে রাখতে হবে। তাহলে দেখলাম ল্যাটিস এনার্জির মান ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের সাথে সমানুপাতিক, অর্থাৎ কোন একটা আয়নীয় যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে ল্যাটিস শক্তির মান তত বেশি হবে। কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ যত বেশি হবে ল্যাটিস শক্তির মান কিন্তু তত হ্রাস পাবে। যেমন ধরো উদাহরণ হিসেবে বলি, তোমাকে যদি বলে CaO এবং NaF এই দুটোর মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি কার কম। দেখো ক্যালসিয়ামের তো +2, অক্সিজেনের তো -2, এর তো +1, এফ এর তো -1। তাহলে দেখো এখানে Z প্লাস Z মাইনাস এর ক্ষেত্রে অনেক বেশি, মানে এখানে 2 মানে 4 গুণ এমনিতেই বেশি হয়ে গেল, কারণ Z প্লাসের জায়গায় 2 বসাবো, Z মাইনাসের জায়গায় 2 বসাবো, তাহলে 2 দুগুণে 4 আগের থেকেই চলে আসছে। তার মানে অলওয়েজ CaO এর ল্যাটিস এনার্জি ইজ গ্রেটার দ্যান NaF। তাহলে একইভাবে বলতে পারি CaO এর গলনাঙ্কও কিন্তু NF এর থেকে বেশি, কারণ একটু আগে বললাম যার ল্যাটিস এনার্জি যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। দ্বিতীয় একটা বিষয় সেটা হচ্ছে ব্যাসার্ধ। যেমন ধরো একটা বললাম NaCl, আচ্ছা একটা বললাম মনে করো NaCl, আর একটা বললাম NaR। এই দুটোর মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি কার কম। দেখো এখানে ক্যাটায়ন সেম, মেইন ফ্যাক্টর হচ্ছে অ্যানায়ন। দেখো চার্জ ইজ নট এ ফ্যাক্টর এট অল, কারণ এরও চার্জ দেখো +1 -1 +1 -1, তা চার্জ নট এ ফ্যাক্টর। এখানে ফ্যাক্টরটা কি অ্যানায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের নয়, ক্যাটায়নটা ফিক্স, ক্যাটায়নটা সেম, তাহলে অ্যানায়নের ব্যাসার্ধ। এবার দেখো তো Cl মাইনাসের থেকে I মাইনাসের ব্যাসার্ধ বেশি, তার ফলে NaI এর যেহেতু R এর মানটা বেশি তাই ল্যাটিস এনার্জির মানটা কম হবে। তাহলে NaI এর ল্যাটিস এনার্জির মানটা কম, NaCl এর ল্যাটিস এনার্জির মানটা বেশি। তাহলে এই অনুসারে NaCl এর গলনাঙ্ক NaI এর থেকেও কিন্তু বেশি হবে। দেখো এবার বিষয়বস্তু হচ্ছে আয়নীয় যৌগের গঠনাকৃতি। একটা কথা মনে রাখবে, আয়নীয় যৌগের মধ্যে বিপরীতধর্মী আয়নগুলি অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নগুলি অসংখ্য সংখ্যায় পরস্পর ঘনভাবে সন্নিবিষ্ট থাকে।
মনে করো একটা ক্যাটায়ন, তাকে ঘিরে যেমন অ্যানায়ন আছে তেমনি অ্যানায়নকে ঘিরেও কিন্তু চারপাশে ক্যাটায়ন আছে। এখানে একটা আয়নকে ঘিরে যতগুলি বিপরীতধর্মী আয়ন অবস্থান করে তাকে বলা হয় ওই আয়নটির সবর্গাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার। যেমন একটা ক্যাটায়নকে ঘিরে কটা অ্যানায়ন দেখানো হয়েছে দেখো তো, 4টি। তাহলে এই ক্যাটায়নটির সবর্গাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন সংখ্যা হবে 4। এখন কোন একটা আয়নীয় যৌগের গঠনাকৃতি কেমন হবে তা নির্ভর করে ক্যাটায়নের সবর্গাঙ্ক সংখ্যার উপরে। যেমন ধরো কোঅর্ডিনেশন সংখ্যা যদি 2 হয়, যেমন ধরো সেক্ষেত্রে মোটামুটি ক্যাটায়ন অ্যানায়নের আকারটা সেম হলে পরে এমনটা হয়। খেয়াল করো এক্ষেত্রে একটা ক্যাটায়নকে ঘিরে আবার এখানে অ্যানায়ন আছে মনে করো, তাহলে খেয়াল করো একটা ক্যাটায়নকে ঘিরে কটা অ্যানায়ন আছে, 2টো। তাহলে এই ক্যাটায়নটির সবর্গাঙ্ক সংখ্যা মানে যার সংক্ষেপে CN বল, কোঅর্ডিনেশন নাম্বার কত দাঁড়ালো দেখো তো, কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল টু কত দাঁড়ালো দেখো, 2। হ্যাঁ, কারণ একটা ক্যাটায়নকে ঘিরে 2টো অ্যানায়ন আছে। তাহলে তার গঠনাকৃতি কি লিখবো, সরল রৈখিক। সরল রৈখিক কেমন। আবার যদি কোনো একটা এখানে একটা ক্যাটায়নকে ঘিরে কটা অ্যানায়ন আছে দেখো, 3টে। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার সমান সমান 3। তাহলে যে গঠনাকৃতি হবে তাকে বলবো ত্রিভুজাকার। ত্রিভুজাকার। আবার দেখো ক্যাটায়নের আকার একটু বড় হলে পরে তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা আরো বাড়ে। যেমন এইটার ক্ষেত্রে একটা ক্যাটায়নকে ঘিরে কটা অ্যানায়ন আছে দেখো, 4টে। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল টু 4। তখন গঠনাকৃতিকে বলবো চতুস্তলকীয় গঠনাকৃতি। চতুস্তলকীয়। আবার যদি ক্যাটায়নের আকার আরো বাড়ে, মানে ক্যাটায়নের আকার আরো বাড়ে মানে এই ক্যাটায়ন তো তার একই তলে 4টে অ্যানায়ন আছে, আবার উপরে একটা অ্যানায়ন, মানে ত্রিমাত্রিক ভাবনা করো, এই উপরে আরেকটা অ্যানায়ন আছে এবং নিচ তলে আরেকটা অ্যানায়ন। তবে যে গঠনাকৃতি পাওয়া NaCl এর ক্ষেত্রে যেমন হয়, অ্যাকচুয়ালি NaCl এর Na+ কে ঘিরে একই তলে 4টে Cl- থাকে আর উপরে একটা Cl- নিচে একটা Cl-। তাহলে সেক্ষেত্রে দেখো তো কোঅর্ডিনেশন সংখ্যা সমান হবে 6 এবং গঠনাকৃতিকে বলবো অষ্টক তলীয়। অষ্টক তলীয়। তাহলে সেক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। আবার যদি কোঅর্ডিনেশন সংখ্যা আরো বাড়ে, এবং এটা ম্যাক্সিমাম, এর থেকে বেশি হয় না, কোঅর্ডিনেশন সংখ্যা বাড়বে কি করলে পরে যদি ক্যাটায়ন আকার অনেক বড় হয়, মনে করো ক্যাটায়ন আকারটা অনেক বড়, সেক্ষেত্রে দেখো আরো বেশি অঙ্ক ক্যাটায়ন থাকতে পারে, 3, 4, 5, 6, 7, 8, 8টা বেশি থাকতে পারে না। অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার যদি 8 হয়, যেটা কিনা হয় কোন যৌগের ক্ষেত্রে, ওই সিজিয়ামের যৌগ, সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড, এই সমস্ত ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারের মান অনেক বেশি হয়, ম্যাক্সিমাম 8 হয়। সেক্ষেত্রে গঠনাকৃতি হয় ঘনক আকার। তাহলে আমি দেখলাম যে ক্যাটায়নের আকার যত বড় হচ্ছে তত কোঅর্ডিনেশন সংখ্যার মানও বাড়ছে এবং গঠনাকৃতি সরলরৈখিক থেকে ক্রমশ ঘনক আকারের দিকে যাচ্ছে। তার মানে দেখলাম কোঅর্ডিনেশন সংখ্যার মানের উপর নির্ভর করে আকৃতি, আবার কোঅর্ডিনেশন সংখ্যার মান আবার নির্ভর করে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারের উপরে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের উপরে। ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের উপরে। তার জন্য একটা টেবিল দিচ্ছি, সেই টেবিল অনুসারে সবর্গাঙ্ক সংখ্যা আসবে, মানে কোঅর্ডিনেশন সংখ্যা আসবে। যেমন ধরো ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ যদি হয় 0 থেকে 0.155 এর মধ্যে, তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা হয় 2 এবং গঠনাকৃতি পাবো সরল রৈখিক। একটা হয়ে গেল। যদি কোঅর্ডিনেশন সংখ্যার মান এই আর ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের মান 0.155 থেকে 0.225 এর মধ্যে থাকে, তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা পাবো 3 এবং গঠনাকৃতি হবে ত্রিভুজাকার। ত্রিভুজাকার। যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ 0.224 থেকে 0.414 এর মধ্যে থাকে, তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা হবে 4 এবং গঠনাকৃতি হবে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। যদি কোঅর্ডিনেশন সংখ্যার এই ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের মান 0.414 থেকে 0.732 থাকে, তাহলে কোঅর্ডিনেশন সংখ্যার মান হবে 6, তখন গঠনাকৃতি হবে অষ্টক তলীয় বা অক্টাহেড্রাল। অষ্টক তলীয় বা অক্টাহেড্রাল। আর যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের মান 0.732 থেকে 1 এর মধ্যে থাকে, তখন কোঅর্ডিনেশন সংখ্যার মান হবে 8 এবং গঠনাকৃতি পাবো
ঘনকাকার। প্রশ্নটা হচ্ছে Na প্লাস এর ব্যাসার্ধ 0.95 অ্যাংস্ট্রম, Cl মাইনাস এর ব্যাসার্ধ 1.81 অ্যাংস্ট্রম, তাহলে NaCl এর গঠন আকৃতি কেমন হবে? তাহলে আমাকে বার করতে হবে আর Na প্লাস বাই আর Cl মাইনাস। তাহলে অনুপাতটা 0.95 বাই 1.81, এটা ভাগ করে দেখবে, এটা আসবে মোটামুটি 0.525 এই অনুপাতটা। তাহলে দেখো তো এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে, দেখো এটা পড়ছে তোমার এই গ্রুপের মধ্যে, 0.414 থেকে 0.732 এর মধ্যে থাকছে এই মানটা। তাহলে বলবো NaCl এর গঠন আকৃতি হবে অষ্টকতলীয়, মানে একটা Na প্লাস কে ঘিরে 6খানা Cl মাইনাস থাকবে। আরেকটা প্রশ্ন আছে সিজিয়াম, এটা হচ্ছে সিজিয়াম, হ্যাঁ সিজিয়াম আকারে বড় যেন ক্যাটায়ন, তার ব্যাসার্ধ বলা আছে 1.69 অ্যাংস্ট্রম, আর ক্লোরিন আয়ন মানে Cl মাইনাস আয়নের ব্যাসার্ধ আছে 1.81 অ্যাংস্ট্রম। তাহলে CaCl মানে সিজিয়াম ক্লোরাইডের গঠন আকৃতি কেমন হবে? তাহলে আমি অনুপাত নির্ণয় করবো, মানে ব্যাসার্ধ অফ Cs প্লাস বাই ব্যাসার্ধ, ধরো এখানে ব্যাসার্ধ অফ Cl মাইনাস ইজ ইকুয়াল টু, উপর লিখবো 1.69 আর নিচে লিখবো এই মানটা 1.81। তাহলে ইকুয়াল টু পাচ্ছি, দেখো এটা ভাগ করলে মোটামুটি 0.933 পাবে, 0.933 পাবো। তাহলে দেখো সেটা কার মধ্যে পড়ছে, সবার শেষেরটার মধ্যে পড়ছে, হ্যাঁ 0.732 থেকে 1 মধ্যে পড়ছে। তাহলে সেক্ষেত্রে কোঅর্ডিনেট সংখ্যা হবে 8 এবং সিজিয়াম ক্লোরাইডের গঠনাকৃতি আমি বলবো, ঘনকাকার, মানে একটা সিজিয়ামকে ঘিরে 8খানা Cl মাইনাস অবস্থান করবে। ব্যাস আজ এই পর্যন্ত।